গল্প আমার নিঠুর মনোহর। লেখনীতে জেনিফা চৌধুরী। সূচনা পর্ব। স্কুলের স্যারকে বর বেশে দেখে ১৬ বছর বয়সী তারিনের বুক কেঁপে উঠল। নিজের থেকে কমপক্ষে ১৩-১৪ বছরের বড় বয়সী কাউকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারল না কিশোরী মন। এই বিয়ে নাকচ করার জন্য এক মুহূর্ত অপেক্ষা করতে পারল না। বরকে দেখামাত্রই উচ্চস্বরে বলে উঠল, আব্বা, এই বিয়া আমি করতে পারুম না। উপস্থিত সকলে বিস্ফোরিত চোখে তাকালো তারিনের দিকে। তারিনের বাবা আক্তার মিয়া মেয়ের কথা শুনে ধরফরিয়ে উঠলেন, মেয়ের পাশে এসে বসে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, এডি কি কও আম্মা? আমাগো সম্মান মাটি তো মিশাইবা আম্মা? তারিন এবার চারদিকে নজর দিল। সবাই ওর দিকে চেয়ে আছে। তারিন চুপ হয়ে গেলেও আশেপাশের সবার মাঝে গুঞ্জন শুরু হয়ে গেল। সবাই কানাকানি করছে। গ্রামের মানুষ একটা কথা পেলে সেটাকে দ্বিগুণ বাড়িয়ে বলার ক্ষমতা রাখে। এক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হল না। কেউ কেউ তো উচ্চস্বরেই বলছেন, মনে হইতাছে মায়ার অন্য পোলার লগে পীড়িত আছে। একটা আনন্দময় বিয়ে বাড়ি। তারিনের এক কথায় হুড়োহুড়ি শুরু হয়ে গেল। সবাই মিলে ব্যতিব্যস্ত হয়ে পড়ল কেন বিয়ে করবে না সে কারণ খুঁজতে। তারিন এই মুহূর্তে ঠিক কি করবে বুঝতে পারল না। ভয় গুটিয়ে গেল। মাত্রই বরযাত্রীরা আসা শুরু করেছে। মুহূর্তেই পুরো বাড়ি জুড়ে ছেয়ে গেল মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আমজাদ সাহেবের কানে কথাটা যেতেই সে তড়িঘড়ি করে তারিনের কাছে ছুটে আসলেন। অবাক স্বরে তারিনের বাবাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার আক্তার ভাই? আপনি তারিন মাকে জোর করে বিয়ে দিচ্ছেন? আক্তার মিয়া চুপ করেই রইলেন, কি উত্তর দিবেন ভাবতে লাগলেন। তার তো উত্তর জানা নেই। মেয়েকে তো সে জোর করে বিয়ে দিচ্ছে না। তারিন সজ্ঞানে এই বিয়েতে রাজি হয়েছিল। তাহলে এখন কেন অমত করছে সেই কারণ খুঁজছেন। তারিনের ভীষণ কান্না পাচ্ছে। এই পরিস্থিতি দেখে আরও বেশি ঘাবড়ে গেলেন। চারদিকে তাকিয়ে মাকে খুঁজতে লাগল। সবাই প্রশ্নোত্তর চোখে তারিনের দিকে তাকিয়ে আছে। তামজিদের কানে এসব খবর যেতেই তামজিদ সেখানে এসে হাজির হল। তামজিদকে দেখেই তারিন ভয়ে গুটিয়ে নিল নিজেকে। তামজিদ সবার উদ্দেশ্য বলে উঠল, আপনারা সবাই বিয়ে খেতে আসছেন। খেয়ে দিয়ে চলে যাবেন। আমরা দুজন মানুষ একসাথে সারা জীবন থাকব। তাই আমাদের দুজনের ভালো মন্দ আমাদের বুঝতে দিন। দয়া করে কেউ আমার বা তারিনের বিষয়ে কোনো প্রকার মন্তব্য করবেন না। তারপর তারিনের ভাই তুষারকে বলল সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করতে। তামজিদ তারিনের ভয় পাওয়া চেহারা পানে তাকিয়ে খুব শান্ত বাক্যে শুধাল, বাবা আমার, আমি তারিনের সাথে একা কথা বলতে চাই। কথাটা শুনে যেন তারিনের কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। বাবার সম্মানের দিকে তাকিয়ে তারিন এবার আর মুখ খোলার সাহস পেল না। তামজিদের কথা মেনে নিল। তামজিদের তারিনের হাত ধরতেই তারিন কেঁপে উঠল। তবুও টুশব্দ করল না। তামজিদ তারিনকে নিয়ে ফাঁকা একটা রুমে চলে আসল। এসেই দরজা লাগিয়ে দিয়ে সোজাসাপটা প্রশ্ন করল, এই বিয়েটা তুমি করতে চাও না? তারিন চুপ করে আছে। বারবার ঢোক গিলছে। কথা বলার জন্য কোনো শব্দ বাক্য খুঁজে পাচ্ছে না। তারিনকে চুপ থাকতে দেখে তামজিদ খুব ব্যতিব্যস্ত স্বরে বলল, দেখো মেয়ে, এভাবে চুপ করে থাকার সময় এখন নেই। যা বলার সরাসরি বলো। বিয়েটা তুমি করতে চাও কি না? তারিন মাথা নাড়াল। অর্থাৎ না। এবার তামজিদ জিজ্ঞেস করল, কেন করতে চাও না? তারিন চঞ্চল প্রকৃতির একটা মেয়ে। মুখের উপর উচিত কথা বলার জন্য অনেকের চোখের বিষ। গ্রামের হাস্যজল, চঞ্চল, দুষ্ট, মিষ্টি মেয়ে তারিন, যে কিনা সারাদিন হাসি ঠাট্টায় মেতে থাকে। সে মেয়ে শহরের গম্ভীর অহংকারী ছেলেকে বর হিসেবে মানতে নারাজ।
এতক্ষণ মানুষজনের ভিড়ে একটু ঘাবড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু এবার আর ঘাবড়ে না গিয়ে সাহস সঞ্চয় করে কাঠোকাঠ গলায় বলে উঠল, আপনেরে আমি কেন বিয়া করুম মাস্টার মশাই? আপনে আমার থেইকা কত্ত বড়, আমার লগে কি আপনেরে মানায় নাকি? আপনে হইছেন শহুরে পোলা, আর আমি গ্রামের মায়া। আপনে গো ওইসব আদব কায়দার লগে আমি মানায় লইতে পারুম না মাস্টার মশাই। আমি তো জানতাম না যে আমার লগে যার বিয়া হইব সে আর কেউ না আপনে। আগে যদি জানতাম তাইলে এই বিয়াতে রাজি হইতাম না। পড়ালেখার থেইকা বাঁচতে এই বিয়াতে রাজি হইছিলাম। আব্বাই যে আপনের গলায় ঝুলায় দিব এইডা কেমনে কমু? তামজিদের ভ্রু যুগল কুঁচকে এলো। তামজিদ ছোট থেকেই ঢাকায় বড় হয়েছে, শহুরে আদব কায়দায় বড় হলেও গ্রামের প্রতি ওর বেশ টান। তাই তো শহরের নামকরা স্কুলের চাকরি ছেড়ে গ্রামের স্কুলে এসে জয়েন করেছে। সবে মাত্র 1 মাস হল। এই 1 মাসে তামজিদের জীবনটা সম্পূর্ণ বদলে গেছে। পরিস্থিতির শিকার হয়ে নিজের থেকে এত ছোট বয়সের কাউকে বিয়ে করতে হচ্ছে। শুধু তাই নয়, নিজের ভালোবাসার মানুষটাকেও বিসর্জন দিতে হচ্ছে। অজানা ব্যথায় তামজিদের বুক চিনচিন করে উঠল। দমবন্ধকর পরিস্থিতি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়ার রাস্তা খুঁজতে লাগল। তাই এ বিষয়ে আর কথা বাড়াল না। যে করেই হোক বাবাকে দেওয়া কথা ও রাখবে, এই বিয়েটা ও করবে। যে করেই হোক করবেই। নিজের রাগ, দুঃখ, কষ্ট সাইডে রেখে তামজিদ শান্ত স্বরে জিজ্ঞেস করল, তুমি তোমার বাবাকে ভালোবাসো? হুট করে এহেন প্রশ্ন করাই তারিন অবাক পানে চেয়ে উত্তর দিল, এডি কি কথা জিগান? আমার বাপেরে আমি ভালোবাসুম না কেন? কোন মায়ারে দেখছেন বাপেরে ভালোবাসে না? তামজিদ বিরক্তিকর স্বরে বলল, যা জিজ্ঞেস করছি সেটুকুর উত্তর দাও। ভালোবাসো কিনা? আমার বাপেরে আমি মেলা ভালোবাসি। তাইলে তুমি কি চাও তোমার বাবার সম্মানহানি হোক? গ্রামের মানুষ নানাভাবে অপদস্থ করুক, অপমানজনক কথা শুনাক চাও? তারিন আঁতকে উঠল। বিস্ফোরিত স্বরে বলল, না, না, এইসব আমি কেন চাইমু? আমার বাপেরে কেউ কিছু কইলে ওইডা আমার সহ্য হয় না। তামজিদ পুনরায় বলল, এই বিয়েটা না হলে তোমার আমার দুজনের পরিবারের সম্মানহানি হবে। গ্রামের লোকেরা নানা কথা বলবে। তোমার নামে বদনাম উঠবে। এইসব সহ্য করতে পারবে তো? তোমার বাবা সহ্য করতে পারবে তো? এই বিয়েটা যদি তুমি না করতে চাইতে তাহলে আগেই বারণ করতে। এখন বিয়ের আসরে বসে তুমি বিয়ে করবে না বলছো? পুতুল খেলা পেয়েছো নাকি এটা? দেখো মেয়ে, তুমি আমার থেকে বয়সে ও মেধায় 2 জায়গায় এই ছোট। আমার তোমাকে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। হ্যাঁ, মানছি তুমি যথেষ্ট সুন্দরী। কিন্তু এটা ভুলে যেও না, সব ছেলেরা কিন্তু সৌন্দর্যে মগ্ন হয় না, আমাকেও তোমার সৌন্দর্যে টানে না। আ তাহলে বিয়াটা কেন করতাছেন? তামজিদ একদমে কথাগুলো বলে যাচ্ছিল, এর মধ্যে তারিনের প্রশ্নে দমে গেল। তারিনের দিকে চেয়ে দেখল মেয়েটা অশ্রুসিক্ত নয়নে ওর দিকে তাকিয়ে আছে। চোখে মুখে অসহায়ত্বের ছায়া দেখে যাচ্ছে। তামজিদ এক মুহূর্তের জন্য তারিনের চোখের মায় হারিয়ে গেল। খেয়াল করল মেয়েটা বড্ড বেশি সুন্দর লাগছে। বিয়ের সাজে বুঝি মেয়েদের এমনই সুন্দর লাগে? পর মুহূর্তে কিছু মনে করে দৃষ্টি নত করে ফেলল। আলতো স্বরে উত্তর দিল, বাবার জন্য। শুধু আপনের বাবার লাইগ্গা? হ্যাঁ। বাবার তোমাকে পছন্দ। আর আপনের? তামজিদ থেমে গেল। মেয়েটা বয়সে ছোট হলেও কথাগুলো বেশ ম্যাচুর ব্যক্তির মতো জিজ্ঞেস করছে, আগের ন্যায় বলল, আমার পছন্দ অন্য কাউকে। তারিনের বুকটা মোচড় দিয়ে উঠল। যতই হোক কোনো মেয়ের পক্ষে হবু বরের মুখ থেকে এই কথাটা সহ্য করার ক্ষমতা নেই। অসহায়ের মতো বলে উঠল, তাইলে আমারে বিয়া কইরা আমার জীবনটা নষ্ট কইরেন না।
আমি গ্রামের মাইনষের কথা দাঁতে দাঁত আটকাইয়া সহ্য কইরা নিমু। যদি সহ্য করতে না পারি তাইলে এই গ্রাম ছাইরা চইলা যাইমু। কিন্তু দহনের জ্বালা কেমনে সইমু, মাস্টার মশাই? একজন শিক্ষক হইয়া নিজের ছাত্রীরে বিয়া করতে আইছেন কেমনে, মাস্টার মশাই? আপনের তে আমি কমপক্ষে ১৩ বছরের ছোট। আপনের কি বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই? কেমনে রাজি হইলেন এই বিয়াতে? এখন সব যাইনাও আমারে এই বিয়া করার লাইগা জোর করতাছেন। তাও আমি সব মাইনা নিতাম যদি আপনের আমারে পছন্দ করতেন। কিন্তু আমি অবাক হইয়া গেলাম এইডা হুইনা যে আপনি অন্য এক মায়ারে পছন্দ করেন, আবার আমারেও বিয়া করতে আইছেন। আল্লাহ গো! এক অঙ্গের কয়ডা রূপ আপনের? দুইডা মায়ার জীবন নষ্ট কইরা আপনি শান্তিতে থাকবেন, মাস্টার মশাই? তারিন পুরো দমে কথাগুলো বলে থামল। তামজিদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে তারিনের দিকে। মেয়েটা যে বয়সের তুলনায় খুব বেশি ম্যাচুর সেটা আর তামজিদের বুঝতে বাকি রইল না। তামজিদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত স্বরে বলল, বিশ্বাস করো, আমার কিছু করার নাই। আমি এই বিয়েটা করতে চাইনি। আমার মা ক্যান্সারের পেশেন্ট। আমার মায়ের হাতে বেশি সময় নেই, তারিন। শুধুমাত্র আমার মায়ের ইচ্ছা পূরণের জন্য এই বিয়েতে আমি রাজি হয়েছি। আমি তোমাকে বিয়ে করতে চাইনি। আমার বাবা মায়ের তোমাকে খুব পছন্দ। আমি যেই মেয়েকে ভালোবাসি সে শহরের স্মার্ট, শিক্ষিত, হাই ক্লাস ফ্যামিলির মেয়ে। তাই তাকে আমার মায়ের পছন্দ না। এক প্রকার বাধ্য হয়ে নির্লজ্জের মতো তোমাকে বিয়ে করতে এসেছি। তামজিদের কথা শেষ হতেই তারিন সাথে সাথে বলল, আপনের মায়ের ইচ্ছা পূরণের জন্য আমি আমার জীবনটা নষ্ট করুম কেন, মাস্টার মশাই? তামজিদ আগের ন্যায় শান্ত, শীতল স্বরে শুধাল, তোমার জীবন নষ্ট হবে কেন? আপনি অন্য মায়ারে ভালোবাসেন। তাইলে বিয়ের পর আপনি আমারে মাইনা নিবেন কেমনে? তামজিদ চুপ করে গেল। এত শক্ত শক্ত প্রশ্নের জবাব ও কি করে দিবে ভেবে পাচ্ছে না। তামজিদকে চুপ করে থাকতে দেখে তারিন পুনরায় প্রশ্ন করল, আমারে ভালোবাইসা বুকে টাইনা নিতে পারবেন, মাস্টার মশাই? তামজিদ আগের ন্যায় চুপ। তারিন আবার বলা শুরু করল, আমি ভালোবাসার কাঙাল। অল্প ভালোবাসা আমার প্রাণে সয় না। আমার বাপ মায় আমারে বহুত আদর সোহাগ কইরা বড় করছে। এখন যদি আপনি আমারে নিয়া দহনের জ্বালা দেন, ওই জ্বালা সইবার ক্ষমতা আমার নাই। আপনি এই বিয়াডা ভাইঙা দেন। আমি এই বিয়া করমু না। তামজিদ ভয়ে হাঁসফাঁস করতে লাগল। তারিনের এসব কথা শুনে একটা কঠিন সত্য বলতে গিয়েও চেপে গেল। কঠিন স্বরে বলল, শোনো মেয়ে, আমার পক্ষে বিয়েটা ভাঙা সম্ভব না। তুমি ভয় পেও না। তোমার প্রতি স্বামী হিসেবে সব দায়িত্ব আমি পালন করব। তোমাকে কখনো অবহেলা করব না। কষ্টও দিব না। তোমাকে আমি আমার মতো করে বড় করব। পড়ালেখা করাব। তোমার সব আবদার পূরণ করব। অতীত ভুলে সংসারে মন দেওয়ার চেষ্টা করব। তুমি যা বলবে সব মেনে নিব। প্লিজ, এই বিয়েটা ভেঙে দিতে বলো না। তারিন এবার শান্ত হয়ে গেল। কি বলবে খুঁজে পাচ্ছে না। এর মধ্যেই দরজার ওপাশ থেকে তারিনের বাবার গলা ভেসে আসল। বাবার কণ্ঠস্বর শুনে তারিন চোখের পানিটুকু তড়িঘড়ি করে মুছে ফেলল। তামজিদ এবার বিনয়ী স্বরে বলল, প্লিজ, বিয়ে ভেঙে দিও না। তামজিদ দরজা খুলে দিতেই আক্তার মিয়া বললেন, বাপজান, আমি একটু আমার মায়ার লগে কথা কইতাম। জি আঙ্কেল, বলুন। আমি বাইরে অপেক্ষা করছি, বলেই তামজিদ চলে গেল। তারিন বাবাকে দেখে বাবার বুকে হামলে পড়ল। আক্তার মিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, তুমি যখন ৬ মাসে পড়লা, তখন আমার আম্মায় আমারে ছাইরা চইলা গেল। আমার আম্মায় মইরা যাওনের সময় আমার হাতটা ধইরা কইয়া গেছিল, বাজান, আমার অভাব ভুলায় দেওনের লাইগা আল্লায় তোর কোলে আমাগো তারুরে পাড়াইছে। আমি থাকুম না তো কি হইছে?
আমার তারু বইনে আছে না, ওরেই তুই আম্মা কইবি। মনে করবি আল্লায় তোর এক আম্মা নিয়া গিয়া আরেক আম্মা দিয়া গেছে। জানো আম্মাজান, সেই দিনের পর আমি যখনই তোমার মুখের দিকে চাইতাম আমার আম্মার কথা ভুইলা যাইতাম। আমার পরানডা ঠান্ডা হইয়া যাইত। এতিম হওয়ার দুঃখ ভুইলা যাইতাম। তুমি এক্কেরে আমার আম্মার লাহান হইছ। আল্লায় আমার ঘরে তোমারে পরীর লাহান সুন্দর বানাইয়া পাঠাইছে। তারিনের চোখ বেয়ে পানি পড়ছে। আক্তার মিয়া পুনরায় বলতে শুরু করলেন, আইজা আমার হেই পরীর বিয়া। কত স্বপন দেখছি আমার আম্মার বিয়া লইয়া। আল্লায় আইজা হেই সব স্বপন পূরণ করব। বলেই তিনি একটু হাসলেন। পরক্ষণেই পরাণ ঠান্ডা করার মতো ডেকে উঠলেন, আম্মা, ও আম্মা, আমার আম্মা, আমার চাঁদের টুকরা আম্মাজান। তারিনের বেশ কান্না পাচ্ছে এবার। আক্তার মিয়া নিজেও এবার কেঁদে উঠলেন। তার বুকটা ফেটে যাচ্ছে। নিজের প্রাণের থেকেও প্রিয় মেয়েকে আজ বিদায় জানাতে হবে। অন্যের ঘরে পাঠিয়ে দিতে হবে সারা জীবনের জন্য। প্রত্যেকটা মেয়ের বিয়ের দিন বিদায় বেলা বাবাদের এভাবেই বুক ফেটে যায়। চাইলেও সব বাবা তা প্রকাশ করতে পারেন না। বিদায় শব্দটা খুব বিষাক্ত। সেটা ক্ষণিকের হোক বা চিরতরের। আক্তার মিয়া এবার জিজ্ঞেস করলেন, আমার আম্মা তুমি কও তুমি এই বিয়া করবা না? তুমি ভয় পাইও না আম্মা। আমার কাছে তোমার থাইকা দামি আর কিছু নাই আম্মা। কে কি কইব ওই লইয়া আমি মাথা ঘামাই না। আমার কাছে তোমার সুখটাই দামি। তারিন বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে উঠল। ভাবল, যেই বাবা নিজের সম্মানের কথা না ভেবে ওর কথা ভাবছে, সেই বাবাকে ও কিছুতেই কষ্ট দিবে না। কিছুতেই গ্রামের মানুষের সামনে বাবার সম্মানহানি হতে দিবে না। কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি এই বিয়া করুম আব্বা। আমার এই বিয়াতে কোনো অমত নাই। আক্তার মিয়ার মুখে হাসি ফুটল। মেয়ের কপালে চুমু এঁকে দিয়ে বলে উঠলেন, আমাগো মাস্টার খুব ভালা মানুষ আম্মা। তোমারে অনেক সুখে রাখব। তুমি চিন্তা কইরো না। লও এইবার যাই আমরা। বেলা গড়ায় যাইতাছে তো। তারিন আর বাধা দিল না, বাবার সাথে চুপচাপ চলে এলো। বিয়ে শুরু হলো। আবার সবাই মিলে হাসি ঠাট্টায় মেতে উঠল। বিয়ে শেষ হতেই বিদায়ের পালা আসতেই কান্নার রোল পড়ে গেল। তারিনের মা কান্নাকাটি করে অস্থির হয়ে পড়েছেন। তারিনের বাবা তারিনের হাতটা তামজিদের হাতে তুলে দিয়ে বলে উঠলেন, বাপজান, এত বছরে আমার চাঁদের টুকরার গায়ে কোনো দাগ লাগতে দেয় নাই। তুমি আমার মায়াডারে দেইখা রাইখো বাপজান। ভালা রাইখো। তামজিদ আশ্বস্ত স্বরে বলল, আপনি চিন্তা করবেন না আঙ্কেল। আপনার মেয়ে সুখে থাকবে। তামজিদের কথা শেষ হতেই আমজাদ সাহেব বললেন, আপনার মেয়ে মানে আমারও মেয়ে বেয়াই মশাই। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার মেয়ের গায়ে এক বিন্দু আঁচ লাগবে না কখনো। তারিন তামজিদের সাথে এক করে এগিয়ে যাচ্ছে আর ভেতর থেকে ভয়গুলো নড়েচড়ে উঠছে। আজ থেকে তারিনের নতুন জীবন শুরু। জীবন কোন দিকে মোড় সেটা একমাত্র উপরওয়ালাই জানেন। তারিন বেশ ভালোভাবে বুঝতে পারছে ওর জীবনে স্বামী সুখ এত সহজে হবে না। অনেক কাঠখড় পোড়াতে হবে। তারিন মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলল, আমি হার মানুম না। আমি সংসারও করুম। স্বামীর ভালোবাসাও পামু। নিজের পায়ে ও দাঁড়ামু। আমিও তারিন। হেরে যাওয়ার মায়া আমি না। শ্বশুর বাড়ির চৌকাঠে এসে পা রাখতেই বাড়ির আত্মীয়স্বজন সকলে ভিড় জমালো বউ দেখার জন্য। তারিন আর তামজিদকে বরণ করা শেষ হতেই তামজিদের মা বর্ষা বেগম বললেন, বাবা, আমার বৌমা রে কোলে তুলে ঘরে নিয়ে আসো। মায়ের এহেতুক আবদারের উপর তামজিদ বারণ করতে পারল না। তারিনকে কোলে তুলে নেওয়ার জন্য হাত বাড়াতেই কোথা থেকে একটা মেয়ে এসে সবার সামনে তামজিদকে জড়িয়ে ধরল। তামজিদ ঠায় দাঁড়ানো। ভয় আর অস্বস্তিতে সাথে সাথে মেয়েটাকে সরানোর চেষ্টা করল।
কিন্তু মেয়েটা সরল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরল। আমজাদ সাহেব, বর্ষা বেগম দুজনেই বিস্ময়ে চোখের পাতা ফেলতে ভুলে গেলেন। তারিন যেন আকাশ থেকে পড়ল, কয়েক পা পিছিয়ে গেল। জীবন কোন কাঠগড়ায় এনে দাঁড় করালো তারিনকে। বধূবরণের সময় চোখের সামনে নিজের স্বামীকে অন্য একটা মেয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, এমন দৃশ্য তারিনের মতো কিশোরী মনের মেয়ের পক্ষে সহ্য করা সম্ভব না। সারা শরীর একবার ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। তামজিদ একবার তারিনের দিকে আর একবার ওর বাবা মার দিকে তাকাচ্ছে। তারিনের অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে তামজিদ উচ্চস্বরে বলে উঠল, দিশা, কি করছো? ছাড়ো আমাকে, এখানে বড়রা আছেন। আমার সম্মান নষ্ট করো না, ছাড়ো আমাকে। দিশাকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। দিশা কিছুতেই তামজিদকে ছাড়ছে না। বর্ষা বেগম এবার গর্জে উঠে বলে উঠলেন, তাজ, এই মেয়েকে এক্ষুনি তোর থেকে সরে আসতে বল। কি নির্লজ্জা মেয়ে! তার কথা শেষ হতে না হতেই আমজাদ সাহেব কঠোর কণ্ঠে বললেন, এই মেয়ে, যদি আমার ছেলের থেকে দূরে না আসো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। বর্ষা বেগম পুনরায় বললেন, দেখছো না, তাজের পাশে ওর বিয়ে করা বউ দাঁড়িয়ে আছে। সব জেনে বুঝে দেখে শুনে এতটা নির্লজ্জ হতে কি করে পারছো? পরিবার থেকে ন্যূনতম শিক্ষাটুকু দেয়নি তোমাকে। এক্ষুনি সরে আসো বলছি। আমাকে কঠিন হতে বাধ্য করো না। চারপাশের সবাই মিলে দিশাকে বকে যাচ্ছে, কিন্তু ওর সেদিকে কোনো ধ্যান নেই। ও তামজিদকে জড়িয়ে ধরেই বলতে লাগল, ছাড়ব না, কিছুতেই ছাড়ব না। আমার তাজ শুধু আমারই থাকবে। বর্ষা বেগম এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। রাগে ফোঁসফাস করে বললেন, তবে রে, বলেই তিনি এগিয়ে গেলেন সেদিকে। দিশাকে সরিয়ে আনার জন্য হাত বাড়াতেই কেউ একজন তার হাতটা ধরে ফেলল। বর্ষা বেগম অবাক হয়ে পাশে তাকাতেই দেখলেন তারিন তার হাতটা ধরে আছে। তারিনের মুখে আশ্চর্যজনক মিষ্টি হাসি। তা দেখে বর্ষা বেগম অবাক হলেন বটে। অবাক স্বরে জিজ্ঞেস করলেন, বৌমা, তুমি আমার হাত ধরলে যে? তারিন সঙ্গে সঙ্গে হাস্যজল স্বরে উত্তর দিল, আম্মা, মাফ কইরেন, এমনে হাত ধরলার লেগ্গা। কিন্তু আমি থাকতে আপনি কেন কষ্ট করতে যাইবেন? উপস্থিত কেউ ওর কথা বুঝল না। জিজ্ঞাসুক চোখে তাকিয়ে রয়েছে সবাই। তা দেখে তারিন পুনরায় বর্ষা বেগমের উদ্দেশ্য বলে উঠল, আম্মা, একটু সাইডে আহেন। বর্ষা বেগম খানিকটা সরে আসতেই তারিন গিয়ে দাঁড়াল তামজিদের মুখোমুখি। তামজিদের চোখে একবার চোখ রাখল। পরক্ষণেই দিশার হাতটা শক্ত করে ধরে ছিটকে সরিয়ে এনে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। তারিনের এহেন কাণ্ডে সবার চক্ষু চড়ক গাছে। তামজিদের মুখ বিস্ময়ে হা হয়ে আছে। বর্ষা বেগম আর আমজাদ সাহেব চোখ বড় বড় তাকিয়ে আছে তারিনের দিকে। দিশা হঠাৎ এমন ধাক্কা সামলাতে না পেরে মুখ থুবড়ে গিয়ে আমজাদ সাহেবের পায়ের কাছে পড়ল। কিছু সেকেন্ডের ব্যবধানে ওর সাথে ঠিক কি হলো এটা বুঝতে পারল না। দিশার মুখের অবস্থা দেখে বর্ষা বেগমের মুখে হাসি ফুটল। মনে মনে তারিনকে বেশ বাহবা দিলেন। তামজিদ দিশার দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই তারিন হাত ধরে ফেলল। চোখের ইশারায় যেতে বারণ করল। তামজিদের গায়ের পাঞ্জাবিটা ঝাড়তে ঝাড়তে বলল, এখন আপনি বিবাহিত, মাস্টার মশাই। আপনের বউ আপনের সামনে দাঁড়াইয়া থাকাকালীন পরনারী আপনেরে সোহাগ কইরা ধইরা রাখবেইরা আপনি কোনোদিন ভাইবেন না। তারিনের অধিকার তারিন খুব ভালা কইরা বুইজা লইতে পারে। দিশার এবার চৈতন্য কেটে গেল। নিজেকে সামলে উঠে দাঁড়াল। তারিনের দিকে অগ্নিদৃষ্টিতে চেয়ে রাগে ফোঁসফাস করল কিছু সময়, অতঃপর এগিয়ে গেল তারিনের দিকে। চিৎকার করে জিজ্ঞেস করল, আমার গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে তোমাকে? তারিন হাসল। জবাব দিল, ছোট বেলার থেইকা আমার সাহসখানা বড্ড বেশি।
দিশা আবার আগের থেকেও জোরে চেঁচিয়ে উঠে বলল, গায়া ভূত, তুমি আমার মুখে মুখে কথা বলছো। তোমাকে আমি। বলেই তারিনকে থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠাতেই তারিন খপ করে হাতটা ধরে ফেলল। হুঁশিয়ারি বাক্যে বলে উঠল, আমার শরীরে হাত দেউনের মতো সাহস একদম কইরেন না আফা। দিশা পুনরায় চিৎকার করে উঠল। তামজিদ চেয়ে দেখল তারিন দিশার হাতটা মুচড়ে ধরে আছে। দিশা ব্যথায় এবার কুকিয়ে উঠল। ব্যথাতুর স্বরে বলল, এই মেয়ে আমার হাত ছাড়ো, আমার লাগছে। তারিন পাল্টা শব্দ না করে ছেড়ে দিল। শান্ত হয়ে বলল, হুনেন শুহুরে আফা, বয়সে আপনি আমার থেইকা বড়, কিন্তু গায়ের জোরে না, আপনি আমার বড় বইলাই আজকা ছাড় পাইয়া গেলেন। নয়তো দেহাইয়া দিতাম তারিন কি জিনিস। দিশা সহ প্রত্যেকে তারিনে কর্মকাণ্ডে ভারী অবাক। তামজিদ এতটাই বিস্মিত যে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। তারিনকে ঠিক কি বলা উচিত এই মুহূর্তেও খুঁজে পাচ্ছে না। তাই চুপচাপ দাঁড়িয়ে থেকে তারিনকে দেখছে। বর্ষা বেগম আর আমজাদ সাহেবের মুখে তৃপ্তির হাসি। তারা যেন এমন কাউকেই এই মুহূর্তে আশা করেছিলেন। দিশা এবার তামজিদের কাছে গিয়ে বলে উঠল, তাজ, তোমার সামনে এই অশিক্ষিত গায়া মেয়েটা আমাকে অপমান করছে আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। তামজিদ এবার মুখ খুলল। প্রসঙ্গ এড়িয়ে শান্ত স্বরে বলতে লাগল, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে আমাকে এমন একটা পরিস্থিতিতে ফেললে কি করে? সবার সামনে আমার সম্মান নষ্ট করলে কি করে? যেখানে তোমার আমার পাশে থাকার কথা ছিল, আমাকে মেন্টালি সাপোর্ট করার কথা ছিল, সেখানে তুমি আমার বাড়িতে এসে আমার ও আমার পরিবারের মানসম্মান ডুবিয়ে দিলে। দিশা, তোমার থেকে অন্তত আমি এমনটা আশা করিনি। যাই হোক, এসব কথা পরে হবে। আমার ঝামেলা ভালো লাগছে না আর। যদি নিজের বাকি সম্মানটুকু বাঁচাতে চাও, তাহলে এবার তুমি আসতে পারো। বলেই তামজিদ সেখানে আর এক মুহূর্ত দাঁড়াল না। বড় বড় পা ফেলে ভেতরে চলে গেল। দিশা তামজিদ পিছু ছুটে যাওয়ার জন্য পা বাড়াতেই তারিন ধরে ফেলল। বলল, কি কইল হুনেন নাই? আপনি এইবার আইতে পারেন, দরজা খোলাই আছে। দিশা রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল, চুপ, একদম চুপ। অশিক্ষিত গায়া ভূত একটা। একদম বাড়াবাড়ি করতে আসবে না আমার সাথে। ছোটলোক একটা। বড়লোকের ছেলে পেয়ে গলায় ঝুলে পড়েছ, আবার বড় বড় কথা বলতে এসেছ। তারিন দিশাকে থাপ্পড় মারার জন্য হাত এগিয়ে নিয়েও থেমে গেল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি যদি আমার থেকে বয়সে অনেক বড় না হতেন, তাহলে আমার হাতের 5টা আঙ্গুলের ছাপ আপনার গালে এঁটে দিতাম। কি বললেন আমি অশিক্ষিত? হ্যাঁ, আমি অশিক্ষিত। সদ্য এসএসসি পাশ করা মেয়ে যদি অশিক্ষিত হয়, তাহলে আমি অশিক্ষিত। অন্যের স্বামীর উপর ঢলে পড়ার মতো শিক্ষিত হতে চাই না। আমি গ্রামের মেয়ে বলে গায়া ভূত হয়ে গেলাম, তাই না? ওকে ফাইন, আমি গায়া ভূত। মরে যাওয়ার আগে অবধি গায়া ভূতেই থাকব। স্মার্ট মানে যদি হয় আপনার মতো নির্লজ্জ, বেহায়া, তাহলে আমি সেই স্মার্ট কোনোদিন হতে চাই না। আশা করি বুঝতে পারছেন। আপনাকে আজকে প্রথম ও শেষবার সাবধান করে দিচ্ছি, আমার স্বামীর থেকে দূর থাকবেন, নয়তো দেখবেন তারিন কি চিজ। এখন আসতে পারেন। এমনিতেই আমি খুব টায়ার্ড, সারাদিন অনেক ধকল গেছে, আর পারছি না। আপনি আসুন, আমাদের একটু শান্তি দিন। বলেই দিশার হাত ধরে দরজার বাইরে এক প্রকার ধাক্কা মেরে ছেড়ে দরজাটা বন্ধ করে দিল। জোরে হাঁফ ছাড়ল। মনে মনে বলল, তারিনের সাথে লাগতে আইলে এমন অবস্থাই হইব। বাসর রাতে স্বামীর কলার চেপে ধরে দাঁড়িয়ে আছে তারিন। চোখে মুখে তার অগ্নি ঝরা রাগ। সব ঝামেলা শেষে রাতে ঘরে ঢুকে তারিনকে কিছু শক্ত বাক্য শুধাতেই তারিন বাঘিনী রূপে তামজিদের উপর হামলে পড়েছে।
চেঁচিয়ে বলতে লাগল, আপনি কি ছেলে খেলা পেয়েছেন সব? কেমন পুরুষ আপনি, মাস্টার মশাই? আপনাদের মতো পুরুষদের কি বলে জানেন? ব্যক্তিত্বহীন, কাপুরুষ বলে। একটা মেয়েকে ভালোবাসলেন, তারপর তাকে মাঝ রাস্তায় ছেড়ে দিলেন। পরিবারের চাপে অন্য একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুললেন। দুইটা মেয়ের জীবন নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন, মাস্টার মশাই। যাকে ভালোবাসলেন তাকে নিজের মায়ের মনের মতো গড়ে নিতে পারতেন। তার হাতটা শক্ত করে ধরে রাখতে পারতেন, তা না করে কাপুরুষের মতো ছেড়ে দিলেন। কেন করলেন এইসব? আজকে আপনি আমার সব প্রশ্নের উত্তর দিবেন। আর সেটা এক্ষুনি। বলেন, কেন করলেন এত সব কিছু? তারিনের কথা পাল্টা জবাবে তামজিদ এবার শক্ত কণ্ঠে বলে উঠল, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। এবার তারিন আরও শক্ত করে কলার চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, একদম ভুলে যাবেন না আমি কে। আমি আপনার বিয়ে করাবো। কয়েক ঘন্টা আগে ৩ কবুল বলে আপনি আমাকে বিয়ে করেছেন। তাই আমার কাছে আপনি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য। শুনেন মাস্টার মশাই, আমাকে গ্রামের সাদাসিধা অবলা মেয়ে ভাববেন না। আমি কোনো অবলা প্রাণী না যে আপনারা আমার সাথে যা খুশি তা করবেন। আমি নিজের অধিকার নিজেই আদায় করে নিতে পারি। আর নিব। বয়সের তুলনায় ম্যাচুরিটি আমার মধ্যে অনেক বেশি। বুদ্ধিটাও বেশি। তামজিদ এবার কঠিন হয়ে কিছু বলার জন্য মুখ খুলল। পরক্ষণেই তারিনের এমন অগ্নি রূপ দেখে তামজিদ দমে গেল। নিস্তব্ধে তারিনের থেকে নিজের কলারটা ছাড়িয়ে নিল। খাটের উপর ধপ করে বসে পড়ল। কিছুক্ষণ নীরবতায় কেটে গেল দুজনের। তারিনের চোখ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ছে একাধারে। যতই উপরে শক্ত থাকুক না কেন ভেতরে ভেতরে না চাইতেও ভেঙে যাচ্ছে বারবার। জীবনের নৌকা ঠিক কোন জায়গায় গিয়ে থামবে সেটা ভেবেই অস্থির হয়ে উঠছে বারবার। তারিন ঠায় দাঁড়িয়ে আছে। ভেতর থেকে চাপা আর্তনাদে বুকটা ফেটে যাচ্ছে। তামজিদ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে উঠল, আমার কথাগুলো একটু শুনবে প্লিজ। তামজিদের গলার স্বর খুব অসহায় শোনাল। সেই স্বরে চাপা আর্তনাদ স্পষ্ট। তারিনের উত্তর না পেয়ে তামজিদ পুনরায় বলে উঠল, শুনবে আমার কথাগুলো? তারিন কঠিন স্বরেই বলল, বলুন। শুনছি। তামজিদ আগের ন্যায় শান্ত হয়ে অনুরোধ বাক্যে শুধাল, এখানে এসে বসো। তারিন কিছু না বলে চুপচাপ তামজিদের পাশে গিয়ে বসে পড়ল। অবশ্য খানিক দূরত্ব বজায় রেখেছে ঠিকই। তামজিদ এবার শান্ত স্বরে বলতে শুরু করল, আমি তোমার জীবনটা নষ্ট করব না তারিন। তোমার অধিকার থেকে তোমাকে বঞ্চিত করব না। কম বেশি সবার জীবনে অতীত থাকে। তাই বলে কি মানুষ অতীত আঁকড়ে বসে থাকে? আমার জীবনেও একটা অতীত আছে। তাই বলে কি আমি কখনো অতীত ভুলে নতুন জীবন শুরু করতে পারব না? তারিন বেশ শান্ত স্বরে বলে উঠল, দেখেন মাস্টার মশাই, আপনার জীবনে যদি শুধু অতীত থাকতো আমি মেনে নিতাম। কিন্তু এটা তো অতীত না। এটা বর্তমান। যাকে ছেড়ে আসলেন তার কি হবে ভেবেছেন? ভেবেছি। ভাবলে ছেড়ে আসলেন কিভাবে? কি করব আমি? তুমি একবার আমার জায়গায় নিজেকে কল্পনা করো। তারপর বলো কি করতাম আমি। আপনার মায়ের কেন পছন্দ না দিশা আপুকে? দিশা শহরের স্মার্ট মেয়ে। তাহলে আপনার মায়ের যেমন মেয়ে পছন্দ তেমন করে দিশা আপুকে গড়ে তুলতে পারতেন। চেষ্টা করেছিলাম। হয়নি। কেন হয়নি, মাস্টার মশাই? তামজিদ এবার দীর্ঘ শ্বাস ছাড়ল। তারিন প্রশ্নোত্তর চোখে তামজিদের মুখ পানে তাকিয়ে আছে। পুনরায় জিজ্ঞেস করল, কেন হয়নি? তামজিদ এক বুক হাহাকার নিয়ে বলে উঠল, আমার মা কোনোভাবেই মেনে নিবে না দিশাকে। দিশাকে তার অকারণেই বড্ড অপছন্দ। অকারণে কাউকে অপছন্দ করা যায় না। তামজিদ এবার খুব উৎসাহ নিয়ে বলে উঠল, দিশা খুব ভালো মেয়ে, বিশ্বাস করো।
তোমার সাথে বাজে ব্যবহার করেছে আমি মানছি। ওর জায়গায় থাকলে তুমিও হয়তো এমনটাই করতা। শিক্ষিত, ভদ্র, স্মার্ট ও ভালো ফ্যামিলির মেয়ে দিশা। আমাদের সম্পর্ক খুব বেশি দিনের না, মাস 6 হবে। কিন্তু বন্ধুত্বটা সেই কলেজ লাইফ থেকে। আস্তে আস্তে ওর প্রতি কখন যে ভালোবাসা জন্মে গিয়েছিল টের পাইনি। বড্ড ভালোবেসে ফেলেছিলাম ওকে। পেয়েও হারিয়ে ফেললাম। না পাওয়ার যন্ত্রণা কোনো একসময় ভুলে যাওয়া যায়, কিন্তু পেয়েও যেই মানুষ শখ জিনিস হারায় সেই মানুষ যন্ত্রণা ভুলে কি করে। তারিন খেয়াল করল তামজিদের চোখ অশ্রুসিক্ত। তারিনের বুকটাও কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বসল, তাইলে আমি কেমনে সইমু মাস্টার মশাই? তামজিদ এহেন প্রশ্নে অবাক হয়ে বলল, মানে? তারিন এবার অশ্রুসিক্ত নয়নে তামজিদের দিকে তাকাল। তামজিদ তারিনের দিকেই চেয়েছিল। দুজনের চোখে চোখে একবার বনিবনা হয়ে গেল। তারিন দৃষ্টি ফিরিয়ে নিল। প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলল, কিছু না। আমার ভালো লাগতাছে না। তাহলে তুমি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ো। সারাদিন অনেক ধকল গেছে। এর মধ্যেই তামজিদের ফোনটা বেজে উঠল। তামজিদ তারিনের দিকে একবার আর চোখে তাকাল। তারপর বলল, দিশা ফোন দিয়েছে। তুমি ফ্রেশ হতে যাও, আমি আসছি। বলেই বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই তারিন হাত ধরে আটকে দিল। তামজিদের হাতের থেকে ফোনটা ছু মেরে নিয়ে রিসিভ করল। লাউড স্পিকারে দিতেই ওপাশ থেকে দিশার কণ্ঠে ভেসে আসল, তাজ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। প্রতি মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসছে। প্লিজ তুমি ওই মেয়েটাকে ছেড়ে দাও। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই তোমার মায়ের মনের মতো হয়ে উঠব। তামজিদ তারিনের উত্তরের আশায় না থেকে বলে উঠল, তোমার হাতে এখন আর সেই চান্স নেই দিশা। তোমাকে আমার মায়ের কাছে অনেকবার আনার চেষ্টা করেছি, তুমি আসোনি। আমার থেকেও তোমার কাছে তোমার ক্যারিয়ার মূল্য অনেক বেশি ছিল। এখন আমার আর কিছু করার নেই। দিশা পুনরায় বলে উঠল, প্লিজ তাজ, তুমি ওই গায়া মেয়েটাকে ছেড়ে দাও। ওর পাশে তোমাকে একটুও মানাচ্ছে না। এবার তামজিদের উড়ের অপেক্ষায় না থেকে তারিন বলে উঠল, আমার পাশে আমার স্বামীকে না মানালেও তাকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে। স্বামীর অধিকার আর ভালোবাসা দুটোই আমি আদায় করে নিব। আর আমাদের স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো কাটা আসে তাহলে তাকে শিকড়সহ উপড়ে ফেলে দিব, মনে রাখবেন। বলেই ফোনটা কেটে দিল। তামজিদের উদ্দেশ্য বলল, এখন থেকে যার তার ফোন রিসিভ করার আগে মনে কইরা নিবেন আপনি বিবাহিত। আপনার স্ত্রীর এসব কিছু পছন্দ নাও হইতে পারে। বলেই টেবিলের উপর থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুমে গিয়েই দরজার ছিটকিনি আটকে দরজায় পিঠ ঘেঁষে বসে পড়ল। এতক্ষণের জমানো সব কষ্ট আর্তনাদগুলো এবার বেরিয়ে আসল। তারিন মুখ চেপে কান্না করে উঠল, যেন শব্দ না হয়। নিজেকে খুব অসহায় লাগছে। মায়ের কথা বড্ড মনে পড়ছে। মায়ের বুকে মাথা একটু কাঁদতে মন চাচ্ছে ওর। সবকিছু হঠাৎ করেই এত পরিবর্তন হয়ে গেল কেন? জীবন কি অন্য রকম হতে পারত না? জীবন হঠাৎ করেই একটা কিশোরী মেয়ে কত বড় বানিয়ে দিল। জীবন বড় অদ্ভুত। তারিন নিজে নিজেই কান্নারত স্বরে বলে উঠল, কেন এমন হইল আল্লাহ? আমি কি এমন চাইছিলাম? আমার আব্বার কত সাধ ছিল আমার লইয়া। আমি আমার জামাইর কাছে রানীর মতো থাকমু। আব্বা, আজকে তোমারে আমি কইতে পারলাম না। তোমার মায়া শ্বশুর বাড়ি রানী হইয়া থাকব ঠিকই, কিন্তু স্বামীর আদর পাইব না। তারিনের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। যখন একইটা মেয়ে বুঝতে শিখে, তখন থেকে বিয়ে, স্বামী, শ্বশুর বাড়ি এসব নিয়ে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে। তারিনের স্বপ্ন ছিল। সেসব স্বপ্নগুলো এক নিমিষেই ভেঙে গেল।
এভাবেই কেটে গেল ঠিক কতক্ষণ, কত সময় বুঝা গেল না। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই দেখল তামজিৎ বিছানায় উপর হয়ে ঘুমিয়ে আছে। ডিম লাইটের আবছা আলোয় মুখটা বড্ড মায়াময় দেখাচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর ছড়িয়ে আছে। গায়ের কালো রঙের একটা টি-শার্ট ও ট্রাউজার। তামজিদের মুখের দিকে তাকাতেই তারিনের বুকটা ধক করে উঠল। এক অদ্ভুত ভালো লাগা ছেয়ে গেল সারা অঙ্গে। চোখের কোণে জল জমে আছে। তা দেখে বেশ বুঝতে পারছে তামজিদ ভেতরে ভেতরে বড্ড কষ্ট পাচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। হুট করেই তারিনের বেশ কান্না পেল। কি আশ্চর্য! এখন কান্না পাচ্ছে কেন? কেন চোখের কোণে জল জমছে? উত্তর খুঁজে পেল না। চুপচাপ গিয়ে তামজিদের পাশে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে মায়ের বলা কথাগুলো মনে করতে লাগল। মনে মনে ভাবতে লাগল, আম্মায় তো কই ছিল। হুনতারু স্বামী স্ত্রীর সম্পর্ক হইল গিয়া পবিত্র সম্পর্ক। এই সম্পর্কে আল্লাহ নিজে হাতে রহমত দিয়া দেয়। এই সম্পর্ক ভাঙন এত সোজা না। স্বামীর উপর একবার মহব্বত জন্মায় গেলে ওই মহব্বতের মরণের আগে অবধি কোনোদিন শেষ হইব না। সত্যি কি তাই? চোখ বন্ধ করে ভাবতে লাগল, তামজিদ কি কখনো ওকে বউ হিসেবে মেনে নিবে? ভালোবেসে কাছে টানবে? নাকি শুধুই দায়িত্ব পালন করে যাবে? মাঝরাতে কেউ একজন তামজিদকে শক্ত করে জড়িয়ে ধরতেই ওর ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ করেই বুকের উপর থাকাটা বস্তুটাকে সরানোর চেষ্টা করল, কিন্তু পারল না। বরং দুটো হাত আরও শক্ত করে ওকে আষ্টে পৃষ্ঠে ধরল। এবার তামজিদ বিরক্ত হয়ে অন্য পাশে ফেরার জন্য নড়তেই কেউ একজন ঘুম কাতুরে স্বরে বলতে লাগল, নানি বুট তুমি এমনে লড়ো কেন বারবার? একটু শান্তি মতন ঘুমাইতেও পারি না তোমার লেইগা। মেয়েলি কণ্ঠের কথাগুলো তামজিদের কানে যেতেই তামজিদ ধরফরিয়ে উঠে বসে পড়ল। এক প্রকার লাফিয়ে উঠায় তারিনের ঘুমটাও ভেঙে গেল। আবছা আবছা আলোয় দেখল কেউ একজন বসে আছে। বোধহয় তারিনের দিকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে না। চোখ পিট পিট করে তারিন পুনরায় বলে উঠল, নানি বুট তুমি এমনে চায়া আছো কেন? উইঠা বইয়া আছো? কই যাইবা? বাথরুমে যাইবা? তারিনের এসব কথা শুনে তামজিদ ঠিক কি বলবে খুঁজে পেল না। মেয়েটা কি ভুলে গেছে তার বিয়ে হয়ে গেছে? সে এখন শ্বশুর বাড়ি আছে। তামজিদ এত সব কিছু চিন্তা করা বাদ দিয়ে শান্ত স্বরেই বলল, একটু সরে ঘুমাও। আমার উপরে উঠে যাচ্ছ তো? হুট করে পুরুষ কারোর কণ্ঠেস্বরে তারিন হকচকিয়ে উঠল। লাফিয়ে উঠে বসে পড়ল। কাপড় ঠিক করতে করতে বলল, আপনে? হ্যাঁ আমি। একটা মানুষ যে ঘুমালে দিন দুনিয়া ভুলে যায় সেটা তোমাকে না দেখলে জানতাম না। খালি মুখেই বড় বড় কথা। স্বভাব এখনো বাচ্চাদের মতোই রয়ে গেছে। বলেই তামজিদ বালিশটা দূরে সরিয়ে এনে পুনরায় শুয়ে পড়ল। আর তারিন হা করে রইল কিছুক্ষণ, অতঃপর ওর সব মনে পড়ল। ওর পাশে আজকে নানি না বরং ওর স্বামী ঘুমিয়েছিল। তার মানে নানিকে ভেবে তামজিদকে জড়িয়ে ধরেছিল। ভেবেই জিভ কামড় দিয়ে উঠল। খানিকটা লজ্জাও পেয়ে বসল। কপাল চাপড়ে নিজে নিজেই বলে উঠল, ওরে তারু তোর কেন ঘুমাইলে হাত পা আয়ত্তে থাকে না? ইস, এখন কি মনে কইরা বইরা থাকব মাস্টার মশাই? ভাবব বিয়ানা হইতেই তার গায়ে পইরা গেছি। তামজিদ সবটা শুনে ও চুপ করে আছে। এই মুহূর্তে ওর কথা বলতে ভালো লাগছে না, তাই ঘুমানোর ভান করে আছে। তারিন কথাটা বলে পুনরায় বলে উঠল, ধুরো কি আবোলতাবোল ভাবতাছি। যা খুশি ভাবুক, আমার কি? আমি কি অন্য পরপুরুষে গায়ে পড়ছি নাকি? হেও আমার বিয়া করা স্বামী, তারে আমি ধরমু না তো কে ধরব? এবার তামজিদ বিরক্ত হয়ে মুখ খুলল। কিছুটা ধমকে বলে উঠল, মাঝরাতে পাগলের মতো প্রলাপ না করে ঘুমাও। মাথা যন্ত্রণা করছে।
তোমার বকবক এই মুহূর্তে অসহ্য লাগছে। তামজিদের ধমক খেতেই তারিন থেমে গেল। চুপচাপ শুয়ে পড়ল। আর কথা বাড়াল না। কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকলেও ঘুম আসল না। ভেতরে ভেতরে অশান্তি লাগছে। কেন এমন লাগছে? তামজিদের খারাপ লাগা শুনে কেন ওর কষ্ট হবে? বুকের ভেতরটা কেমন হাহাকার করছে। একদিনের পরিচয় কারোর জন্য খারাপ লাগা সৃষ্টি হয়ে যায়। প্রশ্নটা মাথায় আসতেই মন উত্তর দিল, এটাই স্বামী স্ত্রীর বন্ধন। এসব আকাশপাতাল ভাবতে ভাবতে কখন যে তারিন ঘুমিয়ে যায় নিজেও টের পায়নি। মসজিদের আজানের শব্দে ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে উঠে বসল। পাশ ফিরে দেখল তামজিদ এখনো ঘুমে মগ্ন। নিজেকে ঠিক করে ওয়াশরুমের দিকে গেল। অজু করে এসে নামাজে দাঁড়াল। নামাজ শেষ করে জায়নামাজের বিছানায় বসে বসে দোয়া পড়ছে আর সব কিছু নিয়ে ভাবছে। জীবনটা যে হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল, আদৌ কি সব একদিন ঠিক হবে? নাকি জীবনের ছন্দ অন্যদিকে ঘুরে আরও এলোমেলো হয়ে যাবে? হুট করে পাশে কারোর অস্বস্তি টের পেয়ে পাশ ফিরতেই দেখল তামজিদ দাঁড়িয়ে আছে। তারিনকে তাকাতে দেখেই তামজিদ বলে উঠল, আমাকে ডাকলে না কেন? তারিনের জবাবের আশায় না থেকে তামজিদ নামাজ শুরু করে দিল। তারিন উঠে গিয়ে বেলকনির দরজাটা খুলে দিল। সাথে সাথে একটা স্নিগ্ধ, সতেজ বাতাস ওর গা ছুঁয়ে দিল। ফজরের পরে ভোরের নিস্তব্ধতা, সতেজ বাতাস, চারদিকে পাখির কিচির মিচির আর গ্রামের সুন্দর প্রকৃতি সব মিলিয়ে মনটা নিমিষেই ভালো হয়ে গেল। বুকের উপর থেকে যেন ভারী কিছু সরে গেল। মন, মেজাজ দুটোই ফুরফুরে হয়ে গেল। এটাই বুঝি আল্লাহর রহমত। তারিন মন ভরে কিছুক্ষণ শ্বাস নিল। চুলগুলো ছেড়ে দিল। দমকা হাওয়ায় উড়তে শুরু করল এক মুহূর্তেই। কি সুন্দর সেই মুহূর্ত! নিস্তব্ধতায় ঘেরা চারদিকে এক ষোড়শী কন্যা মন খুলে নিঃশ্বাস নিচ্ছে। এভাবেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সময়টা বড্ড ভালো লাগছে। নিজেকে সতেজ লাগছে। পুরো একটা দিন পর তারিন আবার মন ভরে নিঃশ্বাস নিচ্ছে। মনে মনে প্রার্থনা করছে এই সময়টা এখানেই থেমে যাক। কি দরকার এত কোলাহল, না পাওয়ার হাহাকার, বেঁচে থাকার লড়াইয়ের? হাঁটতে বের হবে। হুট করে তামজিদের কণ্ঠে তারিন পেছনে ফিরে তাকাল। চুলগুলো খোপা করে নিতে নিতে জিজ্ঞেস করল, কই যাইমু? তামজিদ বলল, চলো হেঁটে আসি। কিছু কথা আছে আমার। তারিন মাথা নাড়িয়ে সায় দিল। তারপর দুজনে মিলে বেরিয়ে আসলো বাসা থেকে। তামজিদ বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটলেই সামনে বিশাল বড় ধানের ক্ষেত। সারি সারি সবুজ ছোট ছোট ধান গাছ দাঁড়িয়ে আছে। হালকা হালকা বাতাস বইছে চারদিকে। এখনো ভোরের দিকে গ্রামে বেশ শীত পড়ে। তারিন গায়ে জড়ানো কাপড়টা দিয়ে নিজেকে ঢেকে নিল। তামজিদ তা দেখে প্রশ্ন করল, শীত লাগছে? না, ভালোই লাগতাছে। তামজিদ আর কিছু বলল না। দুজনে হাঁটতে হাঁটতে বিলের মাঝে এসে দাঁড়াল। ধানের আইল দিয়ে হাঁটতে তারিন অভ্যস্ত। কিন্তু তামজিদের বড্ড অসুবিধা হচ্ছে। একটা সময় গিয়ে তামজিদ পা পিছলে পড়ে যেতে নিলেই তারিন ধরে ফেলল। সতর্কীকরণ বাণীতে বলে উঠল, দেইখা হাঁটবেন তো, মাস্টার মশাই। পইরা যাইতে নেই। তামজিদ নিজেকে সামলে নিল ততক্ষণে। সামনেই ছোট্ট একটা জায়গা খালি। হয়তো এখানে কোনো সবজি বা কিছু বোনা হবে। দুজনে গিয়ে সেখানেটায় দাঁড়াল। তারিনের বেশ ভালো লাগছে এই সময়টা। কিছু সময়ের নীরবতা কাটিয়ে তামজিদ জিজ্ঞেস করল, তুমি কি আর পড়াশোনা করবে না? হ, আলবাত করুম। আমি অনেক পড়াশোনা করুম। চাকরি করুম। কি হওয়ার ইচ্ছে আছে? আমি ডাক্তার হইমু, মাস্টার মশাই। আমার ছোটকালের থেকে এই একটাই স্বপ্ন আছে। ডাক্তারের কি দাম দেহেন না?
আমাগো গ্রামের যারা অসহায় আছে তারা টাকার অভাবে রোগ হইলেও ডাক্তারের কাছে যাইতে পারে না। 50 লাখ 1,000 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাইতে হয়। এত টাকা দিয়ে কি সবাই ডাক্তার দেখাইতে পারে নাকি? তাই আমার আব্বায় কইতো, আম্মাজান তোরে আমি ডাক্তার বানামু। তুই বড় হইয়া অনেক বড় ডাক্তার হইবি। গ্রামের হক্কলের সেবা করবি। বলেই তারিন দীর্ঘশ্বাস ছাড়ল। তামজিদ পুনরায় প্রশ্ন করল, তাহলে বিয়ে দিল কেন এত তাড়াতাড়ি? তারিন এবার তামজিদের দিকে কপাল কুঁচকে তাকাল। দাঁতে দাঁত চেপে বলল, আপনের আব্বার লেইগা। তামজিদের ভ্রু যুগল কুঁচকে এলো এবার। বলল, আমার বাবার জন্য মানে? তারিন শান্ত বাক্যেই এবার উত্তর দিল, হ, আপনের আব্বার লেইগাই। আপনের আব্বার আমারে নাকি মেলা পছন্দ হইছে। আমার আব্বার কাছে প্রস্তাব দেওনের পর ফিরায় দিছিল। আপনের মায়ের অসুস্থতার কথা কইয়া আমার আব্বারে রাজি করাইছে। আপনের মার নাকি আমারই পছন্দ। আমারই হের পোলার বউ হিসাবে দেখতে চায়। তারপর আমার বাপে আর ফিরাইয়া দিতে পারে নাই। তামজিদ দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, তুমি এভাবে কেন কথা বলো সব সময়? কালকেই তো কত সুন্দর করে কথা বললা। তারিন সঙ্গে সঙ্গে বলে উঠল, আমাগো গ্রামের আঞ্চলিক ভাষা এইটা। আমি এমনই কথা কইয়া শান্তি পাই। আঞ্চলিক ভাষা কইতে আবার লজ্জা কিসের? আঞ্চলিক ভাষায় কথা কইয়া যেই শান্তি পাওয়া যায়, আপনে গো শুদ্ধ ভাষায় ওই শান্তি আমি পাই না। তাই আমি এই ভাষাতেই কথা কমু। যেই সময় শুদ্ধ ভাষার দরকার পড়ব, সেই সময় শুদ্ধ ভাষাতেই কথা কমু। বুঝছেন? তামজিদ এইসব প্রসঙ্গ বাদ দিয়ে বলল, তোমাকে একটা অনুরোধ করব। করেন। দিশাকে আর কিছু বলো না প্লিজ। আমি জানি তুমি তোমার জায়গায় ঠিক, কিন্তু দিশার অবস্থাটাও একটু বুঝো। দিশার তো এখানে কোনো দোষ নেই। তাহলে ও কেন শুধু শুধু অপমানিত হবে? যত যা অপমান করার আছে আমাকে করো। আমি দোষী। আমার দোষের শাস্তি আমাকেই দিও। দিশাকে না প্লিজ। তারিন কিছু বলল না। চুপ করেই রইল। তামজিদ একটু থেমে পুনরায় বলতে লাগল, তুমি আমার স্ত্রী। আমি একটা মেয়ের জীবন এলোমেলো করেছি ঠিকই, কিন্তু তোমার জীবন এলোমেলো করব না। আমি তোমার জীবন সুন্দর করে সাজিয়ে তুলব। তোমার স্বপ্ন আমি পূরণ করব। ঢাকা নিয়ে তোমাকে ভালো কলেজে ভর্তি করাব। স্বামী হিসেবে আমার যা যা দায়িত্ব কর্তব্য রয়েছে সব পালন করব। তোমার সব পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকব। ছায়া হয়ে আগলে রাখব, তোমাকে কখনো সামান্য কষ্টটুকু পেতে দিব না। শুধু শুধু ভালোবাসতে পারবেন না এই তো? নিজের স্বামীর মুখে অন্য মেয়েকে ভালোবাসার কথা শুনলে যে কারোর হৃৎপিণ্ডে রক্তক্ষরণ শুরু হয়ে যাবে। সেদিক দিয়ে দেখতে গেলে তারিন বড্ড শান্ত হয়ে আছে। কোনো প্রতিক্রিয়া করছে না। একজন ষোড়শী কন্যার মনে এখনো ভালোবাসার নিখুঁত অনুভূতিগুলো ঠিক করে জন্ম নেয়নি, তাই হয়তো তারিনও আজ সবটা বুঝতে পারছে না বলেই চুপচাপ মেনে নিচ্ছে। সেদিন বুঝবে, সেদিন বোধহয় তারিনের হৃদয়ও ক্ষত বিক্ষত হবে। তামজিদ নীরবতা কাটিয়ে বলে উঠল, বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করেছিলাম, তুমি বারবার আমাকে বলছো না আমি দুটো মেয়েকে ঠকিয়েছি। কিন্তু এটা সত্যি না। একদম না, সত্যি না। তাহলে কোনটা সত্যি, মাস্টার মশাই? তারিনের পাল্টা প্রশ্নে তামজিদ থামল কিছুক্ষণ। শান্ত, শীতল, অসহায় স্বরে বলে উঠল, কোনো সম্পর্ক বিয়ে অবধি নিয়ে যাওয়ার জন্য দুজনের সমানভাবে চেষ্টা করতে হয়, কিছু স্যাক্রিফাইস করতে হয়। দিশা আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমার জন্য স্যাক্রিফাইসটা করতে পারল না। আমার মা দুটো শর্ত দিয়েছিল। এক, দিশাকে গ্রামে থাকতে হবে। চাকরি করা যাবে না। দুই, নয়তো আমাকে ছাড়তে হবে। দিশা দুটোর একটাতেও রাজি হয়নি। দিশা আমাকেও ছাড়বে না।
আবার মায়ের শর্তেও রাজি হবে না। দিশা নিজের ক্যারিয়ার নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছিল। আর আমার মা চেয়েছিল ঘরোয়া বউ। বলেই পুনরায় থামল তামজিদ। ওর চোখে জল স্পষ্ট। এবার তারিনের বড্ড মায়া হচ্ছে মানুষটার জন্য। না জেনেই মানুষটাকে কত খারাপ কথা বলে ফেলেছিল। তারিন চুপ করে তামজিদের দিকে তাকিয়ে রইল। তামজিদের কণ্ঠ কিছুটা কম্পিত শোনাল এবার। কাঁপাকাঁপি স্বরেই বলে উঠল, অনেকভাবে দিশাকে বুঝিয়েছিলাম যে মা যা বলছে মেনে নিতে, পরে বিয়েটা হয়ে গেলে না হয় আমি সবটা ম্যানেজ করে নিব। কিন্তু দিশা রাজি হয়নি। বরং আমাকে বলেছি আমার পরিবার ছেড়ে ওর কাছে চলে যেতে। এখন তুমি বলো এটা কি একজন ছেলের পক্ষে সম্ভব? যার মা মৃত্যুর দুয়ারে, সেই ছেলের পক্ষে মাকে ছেড়ে প্রেমিকাকে বিয়ে করে চলে যাওয়া সম্ভব? তারিন চুপ রইল। উত্তর দিল না। নীরবেই কেটে গেল কয়েক মুহূর্ত। তামজিদ আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করতেই দুই ফোঁটা অশ্রুকণা দুপাশ বেয়ে গড়িয়ে পড়ল। তারিনের কেন যেন বুকের ভেতরে চিনচিন ব্যথা করছে। কেন হচ্ছে এমন? তারিন নিচু স্বরেই বলে উঠল, বাসায় যাইবেন না মাস্টার মশাই? তামজিদ ছোট করে উত্তর দিল, হু, তাইলে চলেন যাই। আর একটু বসে যাই। তারিন আর কিছু বলল না। আগের ন্যায় চুপ করে গেল। দুজন কথা বলতে বলতে সামনে একটা গাছের গুঁড়িতে বসে পড়েছিল। সেখানটায় এখনো দুজন পাশাপাশি বসে আছে। তারিন চারদিকে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতে ব্যস্ত। চারদিকটা সবুজে সবুজে ভরে আছে। ভোরের আলো এবার স্পষ্ট ফুটে উঠেছে। সূর্যের লাল আভা ছেয়ে আছে আকাশ জুড়ে। হালকা শীতল বাতাস বারবার বসন্তের জানান দিচ্ছে। তারিন মনে মনে ভাবছে, গ্রামের সৌন্দর্য যে একবার উপভোগ করতে শিখে যায়, তার শহরের দালান কোঠা ধূলিসাৎ লাগে। তারিনের ভাবনার ছেদ ঘটে তামজিদের অসহায় কিছু বাক্যে। তামজিদ আনমনেই বলল, জানো মেয়ে, একপাক্ষিক কিছু টিকিয়ে রাখা যায় না। একপাক্ষিক সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দেখবা তোমার হৃদয়ে ক্ষত হবে। সম্পর্কের দড়ি টেনে ধরে রাখলে তোমার হাত ক্ষতবিক্ষত হবে। একপাক্ষিক চেষ্টায় তুমি কখনো সফল হবে না। একপাক্ষিক জবানবন্দিতে ন্যায় বিচার পাবে না। আবার কোনো বিষয়ে একপাক্ষিক আগ্রহ দেখালে কষ্ট তোমাকেই পেতে হবে। একপাক্ষিক সবকিছু ভয়ানক বিষাদে ভরপুর। বিষের চেয়েও বিষাক্ত। তারিন মানুষটার মুখের দিকেই তাকিয়ে রইল। কি চমৎকার ভাবে লোকটা কথা বলতে জানে। যে কেউ তার কথাটা মুগ্ধ হতে বাধ্য। লোকটার কণ্ঠস্বরে আলাদা একটা মায়া কাজ করে। তামজিদ পাশ ফিরে চোখের পানিটুকু মুছে নিল। দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, আমি এখনো দিশাকে ভালোবাসি ঠিকই, কিন্তু দিশাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই না। এত সহজে সবকিছু ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি এত তাড়াতাড়ি সবকিছু মেনে নিতেও পারবো না। তোমাকে ভালোবাসতেও পারবো না। আমার সময় লাগবে তারিন। আমাকে একটু সময় দিবে প্লিজ। তারিন শান্ত বাক্যেই শুধাল, আপনের উপর আমার কোনো জোর নাই মাস্টার মশাই। আপনের যত সময় লাগে নিয়েন, কিন্তু আমারে ঠকাইয়েন না। তামজিদ অভয়বাণী দিয়ে বলে উঠল, একজনকে ঠকিয়েছি। তোমাকে ঠকানোর মতো পাপ করব না। তোমার সাথে আমার সম্পর্কটা পবিত্র। এই পবিত্র সম্পর্কের অমর্যাদা আমি করব না। নিশ্চিতে থাকো মেয়ে। তারিন আগের ন্যায় চুপ। আজকে কেন যেন লোকটার কথাগুলো শুনতে ভালো লাগছে। নীরবে শুনছে সব। শোনাই যেন ওর একমাত্র কাজ। কারোর কথার মায়া পড়া প্রেমে পড়ার চাইতেও মারাত্মক কঠিন কাজ। তারিন। হঠাৎ তামজিদের এমন মায়াময় ডাকে তারিন কেঁপে উঠল কিছুটা। আনমনেই উত্তর দিল, বলুন। তামজিদ আগের ন্যায় মায়াময় স্বরে বলল, আমার বন্ধু হবে। তারিন আমতা আমতা করে বলল, আমি? হ্যাঁ তুমি। তুমি তো আমার স্ত্রী।
আর ভালো স্ত্রী হতে হলে সবার আগে স্বামীর ভালো বন্ধু হয়ে উঠতে হয় জানো। তারিন এবার তামজিদের দিকে অসহায় চাহনি নিক্ষেপ করল। সে চাহনিতে স্পষ্ট জানান দিচ্ছে যে ও জানে না। তারিনের চাহনিপানে তাকিয়ে তামজিদ কিছুটা হাসল। তারিনের গাল টেনে বলে উঠল, বাচ্চা, জানতে হবে না, আমি শিখিয়ে দিব। ঠিক আছে। তারিনও এবার মিষ্টি হেসে চঞ্চল স্বরে উত্তর দিল, এক্কেবারে ঠিক আছে। তামজিদ হেসে তারিনে মাথার চুলগুলো কিছুটা এলোমেলো করে দিয়ে বলে উঠল, চলো এবার বাড়ি যাই। তারিন ও লাফিয়ে উঠে বলল, আচ্ছা, চলেন। বলেই সামনে এক পা দিতেই তামজিদ তারিনের হাতটা ধরে ফেলল। শান্ত বাক্যে শুধাল, তুমি আজকের থেকে এভাবে কথা বলবে না। তারিন ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কেন? কারণ আমরা দুদিন পর শহরে চলে যাব। তখন তোমাকে আমার পরিবেশের সাথে মানিয়ে চলতে হবে। তাই এখন থেকেই এই অভ্যাসটা বদলে ফেলো। তারিন ও মাথা নাড়িয়ে সায় দিল। তারপর দুজনে মিলে বাড়ি ফিরে এলো। সেদিন ওদের ঘরোয়াভাবে বৌভাত হয়েছে। বৌভাত শেষে সন্ধ্যার সময় নিয়ম অনুযায়ী ওরা তারিনদের বাসায় আসল। সারাদিনের ধকল শেষে যখন তামজিদ এসে তারিনের পাশে বসল, তারিন তখন গায়ের গয়না খুলতে ব্যস্ত। তারিনকে দেখা মাত্রই তামজিদ জিজ্ঞেস করল, তোমাদের রেজাল্ট দিবে কবে? তারিনের মুখটা তখনই চুপসে গেল। অসহায় মুখ করে তামজিদের দিকে তাকিয়ে বলল, গুনে গুনে আর 10 দিন পর। তারিনের মুখ দেখে তামজিদের হাসি পেল। তবুও সিরিয়াস ভাব বজায় রেখে বলল, তুমি আমাকে বিয়ের দিন মিথ্যা বলেছিলে কেন? তারিন এক মুহূর্তের জন্য অবাক হল। পরক্ষণেই চট করে বুঝে গেল তামজিদ কিসের কথা বলেছিল। উত্তর না দিয়ে অন্য দিকে ঘুরে বসল। তামজিদ বলল, এই মেয়ে, তুমি কি ভুলে গিয়েছিলে যে আমি তোমার স্কুলের শিক্ষক? তাই তুমি কেমন ছাত্রী সেটা আমি এই কয়েকদিনে অল্প হলেও বুঝেছি। সায়েন্সে পড়ুয়া কোনো ছাত্রী অবশ্যই খারাপ ছাত্রী না যে সে পড়া থেকে বাঁচতে বিয়েতে রাজি হবে। তারিন খানিকটা লজ্জা পেল এবার। কাল তো মুখে যা আসছে বলে গেছে, কোনো কথাই ভেবে চিনতে বলেনি। তবে এটা সত্যি যে তারিন নিজের স্বপ্ন নিয়ে সিরিয়াস হলেও পড়তে ওর একটুও ভালো লাগে না। একদিক দিয়ে সত্যিই ও বিয়েতে এই জন্যই রাজি হয়েছিল। তারিনকে চুপ থাকতে দেখে তামজিদ পুনরায় প্রশ্ন করল, এই মেয়ে, উত্তর দিচ্ছ না কেন? তারিন প্রশ্ন থেকে বাঁচতে আমতা আমতা করে বলে উঠল, সত্যি মাস্টার মশাই, আমার পড়তে একটুও ভালো লাগে না। তামজিদের মাথা ঘুরে গেল। যেই মেয়ে কয়েক ঘন্টা আগে নিজের স্বপ্ন নিয়ে এত সিরিয়াস ভাবে বলল, সেই মেয়ে এখন বলছে পড়তে ভালো লাগে না। তামজিদ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করল, শোনো মেয়ে, ডাক্তার হওয়া মুখের কথা না। ডাক্তার হতে হলে অনেক পড়তে হবে, অনেক কষ্ট করতে হবে, অনেক খাটুনি খেটে তবেই তুমি ডাক্তার হতে হবে। এবার থেকে তোমার পড়াশোনার দায়িত্ব আমি তুলে নিলাম। তোমার ভালো স্বামী হতে না পারি, কিন্তু ভালো বন্ধু হয়ে থাকব তোমার পাশে। ভালোবাসতে না পারি, তবে তোমার সাথে সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রথমের কথাগুলো শুনে তারিন খুশি হলেও শেষে কথাগুলো শুনে ওর মুখটা চুপসে গেল। তার মানে কি তামজিদ ওকে কোনোদিন ভালোবাসতে পারবে না? এভাবেই শুধু মানিয়ে চলবে সারা জীবন? ভালোবাসতে না পারলে বিয়ে করছেন কেন, মাস্টার মশাই? তারিন আনমনে অস্পষ্ট স্বরে প্রশ্নটা করে বসল। তামজিদের ইন্দ্রদয়ে সবটুকু বাক্য বোধগম্য হল না। প্রশ্ন করল, কিছু বললে? তামজিদের প্রশ্নে তারিন ধ্যান ফিরে পেল। মুখে হাসি টেনে বলল, কই না তো।
প্রতি উত্তরে তামজিদ মিষ্টি হাসি উপহার দিল। তারিন কি যেন ভাবল কিছুক্ষণ। পরক্ষণেই ভাবুক স্বরে প্রশ্ন করল, মাস্টার মশাই, কিছু মনে করলে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি? তামজিদ অভয়বাক্যে শুধাল, অবশ্যই। তারিন সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, আপনি তো এখানে স্কুলের চাকরি নিয়েছেন সবে মাস খানেক হল, তাহলে এখন আবার ঢাকা যেতে চাচ্ছেন কেন? তামজিদ যেন এই প্রশ্নটার অপেক্ষা করছিল, তাই সেকেন্ডের মাথায় উত্তর দিল, মায়ের উন্নত চিকিৎসা প্রয়োজন। থেরাপি দেওয়াসহ অনেক ট্রিটমেন্ট করা বাকি এখনো, যেটা গ্রামে থেকে সম্ভব না। বিয়েটা এই জন্যই তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে। তারিন পুনরায় প্রশ্ন করল, তাহলে আপনি আর চাকরি করবেন না? তামজিদ হাসল, বলল, চাকরি করব না কেন, বোকা? অবশ্যই করব, কিন্তু সেটা এখানে না। ঢাকা একটা কলেজে বেশ ভালো স্যালারির চাকরির অফার পেয়েছি, সেখানেই জয়েন করব গিয়ে ইনশাআল্লাহ। গ্রামে ছেড়ে যাবেন কেন, মাস্টার মশাই? তামজিদ দীর্ঘশ্বাস ছাড়ল, বলা শুরু করল, শোনো, আমি ছোট থেকেই ঢাকাতে বড় হয়েছি। বাবার চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বাবা মা গ্রামে চলে এসেছিল। আমাদের ঢাকা ফ্ল্যাট আছে, সেখানেই আমি, আপু আর দুলাভাই থাকতাম। দুলাভাইয়ের অফিসটা আমাদের বাসা থেকে সামনে ছিল আর আমিও একা, তাই আপু আমার সাথেই থাকত। পড়ালেখা শেষ করে সেখানেই চাকরিতে জয়েন করার পর থেকে মা প্রতিদিন ফোন করে অনুরোধ করত গ্রামে চলে আসার জন্য। গ্রামের প্রতি আলাদা টান ছিল, কিন্তু তবুও অত ভালো চাকরিটা ছেড়ে আসতে মন সায় দেয়নি প্রথমে। মাস খানেক আগে আমার মায়ের বোনমেরু ক্যান্সার ধরা পড়ে। অলরেডি এটা 4 স্টেজ পার হয়ে গেছে। শরীরের সমস্ত হাড়ে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে গেছে, তাই মায়ের রিকভারি করার চান্স নেই বললেই চলে। বাকিটা আল্লাহ ভরসা। তামজিদ এটুকু বলেই থামল। ছেলেটার ভীষণ কষ্ট হচ্ছে তা তারিন ছেলেটার চোখের দিকে তাকিয়েই বুঝতে পারছে। কোনো ছেলের পক্ষেই মায়ের মৃত্যু রোগের ব্যাখ্যা দেওয়া সহজ কাজ নয়। তামজিদের বুকের ভেতরটা খালি খালি লাগছে বড্ড। ভালোবাসার মানুষটাকে হারিয়েছে, এবার যাকে নিজের চাইতেও বেশি ভালোবাসে তাকে হারাতে হবে। ভাবতেই ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণ থেমে তামজিদ শান্ত বাক্যে পুনরায় বলা শুরু করল, চাকরি পাওয়ার কয়েকদিন পরেই দিশার ব্যাপারটা মাকে জানিয়েছিলাম, তখন থেকেই মা রাজি ছিল না। তখন থেকেই দিশাকে শর্ত দিয়েছিল, আর সাথে ভাবার জন্য সময় ও সুযোগ দুটোই দিয়েছিল। কিন্তু দিশা দুটোর একটাও কাজে লাগাতে পারেনি। তারপর যখন মা নিজের অসুস্থতার খবর জানতে পারল, তখনই হুট করে আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগল। বাধ্য হয়ে মায়ের ভালোর জন্য তার সাথেই গ্রামে চলে আসলাম। এতগুলো দিন দিশার জন্যই মাকে মানানোর চেষ্টায় মত্ত ছিলাম, কিন্তু সফল হয়নি আমি। না দিশা আমাকে বুঝল আর না মা আমাকে বুঝল। আমার দুজন ভালোবাসার মানুষের একজনও আমাকে বুঝল না, অথচ দুজনেই আমাকে সত্যিকারের ভালোবাসত। পুনরায় দীর্ঘশ্বাসে খেলায় মেতে উঠল তামজিদ। কষ্ট হচ্ছে বড্ড ওর। অসহায় বাক্যে আবার শুধাল, বিশ্বাস করো, দিশা যদি আমার মায়ের কথা মেনে নিত আমি ওর সব আবদার পূরণ করতাম। আমার মা আর বাঁচবে কয়দিন সেটা উপরওয়ালা ছাড়া আমরা কেউ জানি না। যদিও ডাক্তারদের ভাষ্যমতে ধরে নেই আমার মা বড়জোর 6 মাস কি তারও কম সময় বাঁচবে। এখন তুমি আমাকে বলো, এই 6 মাস জন্য কি দিশা নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে পারত না? ও তো নিজের জেদ আর ইগো নিয়েই থেকে গেল। আর তোমাদের সবার চোখে আমি ঠকবাজ, বাজে পুরুষ হয়ে গেলাম। অথচ আমার চেষ্টার কোনো কমতি ছিল না। মা আর শখের নারী দুজনের জেদ জিতে গেল ঠিকই, মাঝখান থেকে আমি সবটা হারিয়ে ফেললাম, সেটা তোমরা কেউ দেখছ না। তারিন চুপ করেই আছে। তামজিদের চোখে আজকে আর জল নেই, আছে শুধু না পাওয়ার হাহাকার, দহনের জ্বালা। তারিনের বুক কাঁপছে, অজানা অনুভূতিতে গা গুলিয়ে আসছে বারবার।
চোখ দুটো ফেটে যেন অশ্রুরা হামলে পড়তে চাচ্ছে। খুব করে ইচ্ছে করছে তামজিদের পাশে বসে তামজিদের কাঁধে হাত রেখে বলতে যে, মাস্টার মশাই, আপনি কষ্ট পাবেন না। আপনার বন্ধু আছে তো, সে আপনাকে সামলে রাখবে। চেষ্টা করেও বলতে পারল না। মনের কথা মনেই রয়ে গেল। তারিন প্রসঙ্গ এড়িয়ে যেতে প্রশ্ন করল, দিশাকে আপুকে আপনার মা মেনে নেয়নি, তার কারণ দিশা আপু শহুরের স্মার্ট চাকরিজীবী মেয়ে। আসল কথা হলো আপনার মায়ের চাকরিজীবী মেয়ে পছন্দ না, তাই তো? তামজিদ ছোট করে উত্তর দিল, হ্যাঁ, এটাই মূল কারণ। তাহলে আমার স্বপ্ন পূরণ হবে কি করে মাস্টার মশাই? তারিনের কম্পিত প্রশ্নে তামজিদের টনক নড়ল। সত্যিই তো। তারিনের পড়ালেখাও তো তাহলে সে মেনে নিবে না। তারিন অসহায় চোখে তামজিদের দিকে তাকিয়ে আছে। প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আকুল হয়ে আছে। তামজিদ কিছুক্ষণ ভেবে চিন্তিত স্বরেই বলল, বিষয়টা জটিল করে ভাবলে জটিল, আর যদি সহজ করে ভাবি তাহলে সহজ। তারিন কথাটার মানে ঠিক বুঝল না। অবুঝ স্বরে প্রশ্ন করল, মানে? তামজিদ উঠে দাঁড়াল। পুরো রূপ পায়চারি করতে করতে চিন্তিত স্বরেই বলা শুরু করল, মা কি বলবে আমি জানি না। হয়তো মেনে নিতে পারে, আবার নাও পারে। মা তো নিজে তোমাকে পছন্দ করেছিল, এই কারণে হলেও মেনে নিতে পারে। কিন্তু নিশ্চিত না। মাকে জানানোর পর আমরা মাকে রাজি করানো চেষ্টা করব। বাকিটা সময়ের উপরে ছেড়ে দাও। তারিন চিন্তায় পড়ে গেল। বুকের ভেতর স্বপ্ন ভাঙার ভয়ে জাগ্রত হচ্ছে। তারিনকে চিন্তিত দেখে তামজিদ এসে তারিনের মাথায় হাত রাখল। শান্ত বাক্যে শুধাল, শোনো মেয়ে, আমি তোমার পাশে আছি। আমার দেহে প্রাণ থাকতে তোমার স্বপ্ন বিফলে যেতে দিব না, ইনশাআল্লাহ। নিশ্চিন্তে থাকো। এখন এই ছোট্ট মাথায় বেশি চাপ না নিয়ে ঘুমিয়ে পড়ো। তারিন সাহস পেল এবার, বাবার পর কেউ একজন ওর মাথায় ভরসার হাত রেখেছে। সাহস দিয়েছে। আর কি চাই ওর? দুজনেই গিয়ে শুয়ে পড়ল বিছানায়। যতক্ষণ তারিনের ঘুম না আসল ততক্ষণ তারিন এক একটা হাসির ঘটনা বলা তামজিদকে খুশি রাখার চেষ্টায় মত্ত ছিল। ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছেন আমজাদ সাহেব। তারিন রান্নাঘরে সবার জন্য নাস্তা বানাতে ব্যস্ত। তামজিদ কমলার খোসা ছাড়িয়ে ছাড়িয়ে মাকে দিচ্ছে। আর নিজের এটা ওটা গল্প বলে হাসাচ্ছে। বর্ষা বেগমের অবস্থা আগের থেকে বেশ উন্নতির দিকে। ডাক্তার কিছুটা ভরসা দিয়েছেন। তামজিদ, তারিনরা সহ উনারা সবাই ঢাকায় এসেছেন সপ্তাহ খানেক হবে। সেদিন তারিনদের বাসা থেকে আসার পরের দিনেই ওরা ঢাকায় ফিরেছেন। তারিনের সাথে এই বাড়ির সবার খুব ভালো ভাব। তামজিদের বোনের সাথে এসেও তার সখ্যতা জমেছে বেশ। তামজিদের বোন ৮ মাসের প্রেগন্যান্ট। তাই ভাইয়ের বিয়েতে যেতে পারেনি। তারিনও বেশ গিন্নির মতো সংসারের কাজে হাত লাগিয়েছে। যেটা দেখে বর্ষা বেগম তারিনের প্রশংসায় পঞ্চমুখর। তারিন রান্নাঘর থেকে বাঁধাকপির পাকোড়া বানিয়ে এনে সবাইকে দিল। নিজেও তামজিদের আদেশে সবার সাথে বসল পাকোড়া হাতে। তামজিদ পাকোড়া মুখে দিতে দিতে বর্ষা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, আর ৩ দিন পর তারিনের এসএসসি রেজাল্ট দিবে মা। বর্ষা বেগমকে বেশ খুশি দেখাল। হাস্যজল স্বরেই বললেন, বেশ ভালো খবর। তামজিদ সাথে তার স্বরে স্বর মিলিয়ে বলল, আমার তারিন মা খুব ভালো রেজাল্ট করবে, দেখে নিও। তারিন প্রতিউত্তরে সৌজন্যবোধক হাসি দিল। তামজিদ এবার আগের ন্যায় বলে উঠল, তারিনের রেজাল্ট পাওয়ার পর আমি এখানের একটা ভালো কলেজে ওকে ভর্তি করাবো। ও পড়ালেখা করবে। কথাটা শোনা মাত্রই বর্ষা বেগমের মুখ অন্ধকারে ঢেকে গেল। মুখপানে একরাশ রাগ ও আক্রোশ ফুটে উঠল। তারিন সেদিকে তাকিয়ে ভয়ে ঢোক গিলল। তার মুখপানে স্পষ্ট যে সে কিছুতেই এটা মেনে নিবে না। শাশুড়ি হয়ে বর্ষা বেগম ছেলের বউয়ের হাতটা এত জোরে শক্ত করে চেপে ধরেছে যে তার হাতের নখ তারিনের হাতে বিঁধে যাচ্ছে।
ব্যথায় তারিন একবার আর্তনাদ করে উঠল। তবুও ছাড়লেন না তিনি। রক্তিম চোখে তারিনের দিকে তাকিয়ে আছেন, সে চোখে তাকিয়ে তারিন খানিকটা ভয় পাচ্ছে ঠিকই, কিন্তু ঘাবড় যাচ্ছে না। তারিন এবার ব্যথাতুর স্বরে বলে উঠল, আম্মা, আমার ব্যথা লাগছে। বর্ষা বেগম এবার গর্জে উঠলেন। গর্জন করে বললেন, লাগুক। তুমি কোন সাহসে আমার ছেলের কাছে পড়ালেখার আবদার করেছ? তামজিদ নিজের মায়ের এমন রূপ জন্মের পর কখনো দেখেনি। আজ চোখের সামনে দেখে বিশ্বাস করতে পারছে না। আমজাদ সাহেব স্ত্রীকে ধমকে বলে উঠলেন, কি করছো তাজের মা? পাগল হয়ে গেছো তুমি? তামজিদ এগিয়ে গেল। বর্ষা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, মা, তারিনের হাতটা ছাড়ো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বর্ষা বেগম এবার তামজিদের দিকে চোখ গরম করে তাকালেন। তর্জনী আঙ্গুল তামজিদের দিকে তাক করে উচ্চ স্বরে বললেন, চুপ, একদম চুপ। বউয়ের হয়ে কৈফিয়ত দিতে এসেছিস? তামজিদ সঙ্গে সঙ্গে জবাব দিল, মা, তুমি ভুল বুঝছ। শোনো, তুমি একটু শান্ত হও, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। বর্ষা বেগম পুনরায় চেঁচিয়ে বলে উঠলেন, কি বুঝাবি তুই আমাকে? আমাকে কি তোর অবুঝ মনে হয়? জ্ঞান নেই আমার? তোর থেকে জ্ঞান নিতে হবে। তারিন কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে দেখছে সবটা। চোখের সামনে একটা মানুষের ভিন্ন রূপ ওকে ভাবাচ্ছে, ভীষণ গভীরভাবে ভাবছে কিছু। আমজাদ সাহেব এবার কঠিন স্বরে চেঁচিয়ে উঠলেন, বললেন, তাজের মা, বৌমার হাতটা ছাড়ো, নয়তো এত বছর বিবাহিত জীবনে আমি যে পাপটা করিনি তা আজ করতে বাধ্য হব। বর্ষা বেগম ঘুরে তাকালেন স্বামীর দিকে। তারিনকে ধরে রাখা হাতটা আলগা হয়ে এলো। অবিশ্বাস্য স্বরে জিজ্ঞেস করলেন, কি বললে তুমি? আমজাদ সাহেব আগের ন্যায় কঠিন হয়ে জবাব দিলেন, একদম ঠিক বলেছি। কি করছো এসব তুমি? বাড়ির বউয়ের গায়ে হাত দিচ্ছ? তুমি তো এমন ছিলে না তাজের মা। কি হয়েছে তোমার? তুমি তো সবসময় চাইতে মেয়েরা যেন নিজের পায়ে দাঁড়ায়, পড়ালেখা করে। তাহলে এখন কেন বাধা দিচ্ছ? দুদিন পর তুমি বাঁচবে কিনা তার গ্যারান্টি নেই, আর সেই তুমি এখন এত জোর খাটাচ্ছ। বর্ষা বেগম এবার ধপ করে দাঁড়ানো থেকে সোফায় বসে পড়ল। হু হু শব্দে কান্না করে উঠলেন। তার কান্না দেখে উপস্থিত সবাই হকচকিয়ে গেল। তারিন সবার আগে তার দিকে এগিয়ে গেলেন। বর্ষা বেগমের পাশে বসে নরম স্বরে জিজ্ঞেস করলেন, আম্মা, ঠিক আছেন আপনি? শরীর খারাপ লাগছে আপনার? তামজিদ ও ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, মা, ঠিক আছো তুমি? আমজাদ সাহেব রাগে চুপচাপ বসে আছেন, জিজ্ঞেস করছেন না কিছু। কিছুক্ষণ নীরবতায় ছেয়ে গেল পুরো ড্রয়িং রুম। বর্ষা বেগম কাঁদতে কাঁদতে স্বামীর উদ্দেশ্য বলতে লাগলেন, এই বললে না আমি দুদিন বাঁচব কিনা তার গ্যারান্টি নেই, এখানেই আমার সমস্যা। আমার শাশুড়ি মা মরে যাওয়ার সময় এই সংসারটা আমার তুলে দিয়ে গিয়েছিলেন। মাঝে কতগুলো বছর কেটে গেছে। আমি এই সংসার নিজের হাতে যত্ন করে গড়ে তুলেছি। এই সংসারের প্রত্যেকটা জিনিস আমার খুব যত্নে করে সাজানো। আমি মরে গেলে আমার সংসারটা যেন ভেসে না যায়, সেজন্য ছেলের জন্য একজন ঘরোয়া মেয়ে চেয়েছিলাম। আমার সংসারটা আমার মতো করে যত্ন করে আগলে রাখবে এমন কাউকে চেয়েছিলাম। তারিনকে আমি এই জন্যই পছন্দ করে নিয়ে এসেছিলাম। আমি জানি তারিন বয়সে আমার ছেলের তুলনায় খুব ছোট, তাও নিয়ে এসেছিলাম কারণ ওর বাড়িতে গুছিয়ে কাজ করাটা আমার নজর কেড়েছিল। ওর মধ্যে আমি আমাকে দেখতে পেয়েছিলাম। এইটুকু বয়সেই মেয়েটা সব কাজ কত সুন্দরভাবে গুছিয়ে করে সেটা নিজের চোখে দেখেছিলাম বলেই আমার ছেলের বউ করে এনেছি। বলেই থামলেন তিনি। আজকাল সে জোর খাটিয়ে কথা বলতে পারেন না, নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হয়। তারিন ছলছল চোখে বর্ষা বেগমের দিকে তাকিয়ে আছে। আমজাদ সাহেবের রাগ নিমিষেই গলে পানি হয়ে গেল।
তামজিদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বর্ষা বেগম পুনরায় শক্তি সঞ্চয় করে বলে উঠল, এই শেষ সময় এসে আমার ছেলের থেকে তার ভালোবাসা কেড়ে নিয়েছি আমি। কিন্তু আমি কি করব বলো? দিশা আমার ছেলেকে ভালোবাসে আমি মানছি, কিন্তু দিশা আমার সংসারকে ভালোবাসে না। আমার সংসারটা গুছিয়ে রাখতে পারত না। আমি মরে গেলে আমার স্বামীকে দেখে শুনে রাখত না। আমার ছেলে আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকত। সব বিবাহিত নারীর জীবনে তার স্বামীর থেকে আপন আর কেউ নেই। আমিও স্বার্থপরের মতো আমাদের কথাই ভেবেছি। আমি তো দিশাকে সুযোগ দিয়েছিলাম, ও সেই সুযোগ ফিরিয়ে দিয়েছে। আমি কি করতাম তাহলে? আমার স্বামীরও তো বয়স হয়েছে, তাকে দেখত কে বলো? আমার যত্নে গড়া সংসার এলোমেলো হয়ে যেত, যত্নে রাখা জিনিসপত্রে ধুলো জমে যেত, শখের বাড়িটার দেয়ালে শেওলা জন্মাত। তারিনের চোখের পানিগুলো এবার গাল বেয়ে গড়িয়ে পড়ল। তামজিদের চোখের কোনো অশ্রু সিক্ত। তারিন ভাবছে একজন নারী সংসারের মায়ে কতটা গভীরভাবে জড়িয়ে গেলে এমন করে ভাবতে পারে। বর্ষা বেগম এবার শক্ত স্বরে তারিনের উদ্দেশ্যে বললেন, তোমাকে আমি সাংসারিক মেয়ে ভেবে বাড়ির বউ করে এনেছিলাম, আর এখন তুমিও সেই একই পথে হাঁটছ। তাহলে দিশা দোষ করেছিল কোথায়? দিশাকে অপছন্দ করার এই একটাই কারণ ছিল আমার, আর কিছু না। তামজিদ এবার মুখ খুলল, বলল, মা, যে আমার জীবন থেকে হারিয়ে গেছে তাকে নিয়ে আমি আর ভাবতে চাই না। আমি এখানে তোমার দোষ দিচ্ছি না। দিশা আমার ভাগ্যে ছিল না, তাই উপরওয়ালা তাকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছেন। কিন্তু মা, তারিন কেমন সেটা তো তুমি আমার থেকে ভালো করে জানো। ওকে এই কয়েকদিনে আমি যেটুকু চিনেছি তাতে গ্যারান্টি দিয়ে বলতে পারি ও তোমার সংসারটা খুব যত্ন করে সামলে রাখবে। তুমি একবার ওকে সুযোগ দিয়েই দেখো, আমার বিশ্বাস ও পারবে। বর্ষা বেগম কিছু বললেন না। আমজাদ সাহেব এতক্ষণ পর মুখ খুললেন, দৃঢ় কণ্ঠে বললেন, দেখো তাজের মা, আমাদের কার ভাগ্যে কি আছে সেটা আমরা কেউ জানি না। তুমি শুধু এত কেন ভাবছ? আজকে বেঁচে আছি, কাল নাও থাকতে পারি। উপরওয়ালা তোমার আগে আমাকেও নিয়ে যেতে পারে। তাহলে কেন আমাকে নিয়ে পড়ে আছো? আমার ভাগ্যে যা আছে তাই হবে। দিশাকে বাড়ির বউ হিসেবে আমিও মানতে নারাজ ছিলাম, কিন্তু তারিন মা খুব ভালো। তুমি খাঁটি সোনা বেছে এনেছো তোমার ছেলের জন্য। সে তোমার সংসার কখনো অযত্নে রাখবে না। তারিন এবার বলে উঠল, আম্মা, না চাইলে আমি পড়ব না। তামজিদ বর্ষা বেগমের পায়ের কাছে গিয়ে হাঁটু ভেঙে বসল। মায়ের হাত আঁকড়ে ধরে বলল, মা, আপু তো সংসার আর পড়ালেখা খুব সুন্দর করে সামলে নিয়েছিল। যখন ভুল করেছে আন্টি ওকে খুব সুন্দর করে শিখে নিয়েছিল। আপু নিজেও চাকরি করেছিল, এখন নিজের প্রয়োজনে ছেড়ে দিয়েছে। আমাদের সমাজে এমন হাজার হাজার মেয়ে আছে যারা ঘরে বাইরে খুব সুন্দর করে ব্যালেন্স রেখে চলছে। তারা সংসার সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে, আবার চাকরিও করছে। মা, আমাদের দেশের নারীরা এখন অনেক এগিয়ে গেছে। তুমি শুধু তারিনের পড়ালেখাতে বাধা দিও না প্লিজ। তারিন পড়ালেখা ও বয়সে দুই জায়গায় আমার থেকে অনেক ছোট। আমার সাথে চলতে হলে আমার বউকেও তো যোগ্য হতে হবে। তুমি চাও না তোমার ছেলের বউ ছেলের যোগ্য হয়ে উঠুক? বলো, চাও না? আমার সাথে বাইরে বের হলে যখন মানুষ তারিনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করবে তখন তো আমার অপমান হবে। মা, আমি আমার ভালোবাসাকে হারিয়েছি, ধরে রাখতে পারিনি, কিন্তু এই মেয়েটার স্বপ্ন ভাঙতে চাই না। মা, অন্তত আমার বউকে আমার মনের মতো গড়ে তুলতে দাও প্লিজ। বর্ষা বেগম কিছু বললেন না, উঠে দাঁড়ালেন, শক্ত কণ্ঠে বললেন, শুনে রাখো, যতই তোমরা আমাকে যা খুশি তাই বলো, আমি বেঁচে থাকতে কোনোদিন এই পারমিশন দিব না। বলেই তিনি নিজের রুমের চলে গেলেন। তারিন স্তব্ধ হয়ে বসে রইল, চোখ থেকে অশ্রুপাত হচ্ছে।
তামজিদ আড়ালে সে চোখের পানি মুছে নিল। তামজিদ অপরাধীর ন্যায় মাথা নিচু করে বসে আছে। আমজাদ সাহেব নিঃশব্দে উঠে চলে গেলেন। তারিন উঠে দাঁড়াতেই তামজিদ অপরাধী স্বরে বলে উঠল, আমি আমার কথা রাখতে পারলাম না তারিন, আমাকে ক্ষমা করো। তারিন সঙ্গে সঙ্গে হাস্যজল স্বরে বলে উঠল, আম্মাকে আমি রাজি করাব। আর কি করে রাজি করাই সেটাই এবার দেখবেন। বলেই ঠোঁট টিপে হাসল। ওর মাথায় দুষ্টু বুদ্ধিরা হানা দিয়েছে। কি করে বাঁকা মানুষকে সোজা করতে হয় তা তারিন বেশ ভালো করেই জানে। তারিন রান্নাঘরে এসে কাপড়ের আঁচলটা কোমরে গুজে নিয়ে নিজে নিজে বলে উঠল, আম্মা, ছোট মরিচের ঝাল কত বেশি এবার দেখবেন। তামজিদ তারিনের হাস্যজল চেহারা পানে তাকিয়ে বোকা বনে গেল। এই তো মেয়েটা কাঁদছিল, এখনই আবার হাসছে। অদ্ভুত। মস্তিষ্ক প্রশ্ন করল, তারিন কি করে মাকে রাজি করাবে? চলবে। গল্প আমার নিঠুর মনোহর। লেখনীতে জেনিফা চৌধুরী। সূচনা পর্ব।